বন্ধুরা, আজকে আমি প্রথমেই বলে নিতে চাই যে এটি তোমাদের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস মেইনসের বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, গ্রুপ বির বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্ক যারা যারা অপশনালে চয়েস করেছো তাদের জন্য এই সেশনটি প্রযোজ্য। আজকে আমরা দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এই চ্যাপ্টারটি ডিসকাস করব। আমি যেটা ডিসকাস করব এটা আমার বহু বছর আগের লেখা হ্যান্ড রিটেন নোটস। তোমাদের যতগুলো পয়েন্টস আজকে আমি ডিসকাস করব সবগুলো পয়েন্টসই তোমাদের যে সিলেবাসের আউটলাইন আছে তার মধ্যে ইনক্লুডেড আছে, কিন্তু সিলেবাসের যে আউটলাইনটা আছে ওর মধ্যে কিন্তু আরও কিছু এক্সট্রা পয়েন্টস আছে যেটা আমার আজকে ডিসকাশনের মধ্যে থাকবে না, সেগুলো তোমরা দেখে নিও আলাদা করে। আমি জাস্ট এই সেশনটি বানাচ্ছি তোমাদেরকে পড়ার একটা হেল্প করার জন্য, যাতে তোমরা প্রিপারেশন প্রসেসটা তোমাদের ইজি হয়। আমি অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের মাঝে মধ্যে হঠাৎ চেষ্টা করব যে তোমাদের জন্য মেইনস রিলেটেড কিছু সেশন নিয়ে আসার জন্য, যাতে বিভিন্ন সাবজেক্টের উপর যাতে তোমাদের হেল্প হয়। তো আমি বলে নিতে চাই যে অবশ্যই তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা পুরো ভিডিওটি দেখো। ভিডিওটি দেখলে তোমাদেরই হেল্প হবে আর তোমাদের প্রিপারেশন প্রসেসটা ইজি হবে, এইটুকু বলতে পারি। ঠিক আছে, চলো আমি আমার হ্যান্ড রিটেন নোটস দিয়ে আজকে তোমাদের কতটা হেল্প করতে পারি দেখা যাক। দেখো, বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, তখন আমি বানিয়েছিলাম বিজনেস ল বলে নোটটি, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট। ঠিক আছে, দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 ভীষণ ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার তোমাদের। তো তোমরা অবশ্যই বই থেকে চ্যাপ্টারটি পড়বে। তোমাদের হেল্প হওয়ার জন্য আমি আজকে এই ভিডিওটি বানাচ্ছি। ঠিক আছে, চলো শুরু করি। সেকশন 2H কি বলছে? সেকশন 2H অফ দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট ডিফাইন্স আ কন্ট্রাক্ট অ্যাজ অ্যান এগ্রিমেন্ট এনফোর্সিয়েবল বাই ল। ঠিক আছে, কন্ট্রাক্ট যখনই ল পড়বে, ঠিক আছে, এটা তো এক প্রকার ল, যখনই ল পড়বে তখন কিন্তু টার্মিনোলজিসগুলো ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ওয়ার্ড এমফাসিস করতে হয়। ঠিক আছে, অ্যান এগ্রিমেন্ট এনফোর্সিয়েবল বাই ল। ঠিক আছে, নর্মাল একটা এগ্রিমেন্ট না, কিন্তু যেটা এনফোর্সিবল বাই ল সেটাই হচ্ছে আ কন্ট্রাক্ট। সেকশন 10 কি বলছে? লেস ডাউন দ্যাট all agreements are contracts if they are made by free consent of the parties competent to contract for a lawful consideration and with a lawful object and not hereby expressly declared to be void. দেখো, আমি যখন নোটটি বানিয়েছিলাম এই আন্ডারলাইন করে করে পড়েছিলাম, হাইলাইট করে পড়েছিলাম। এইভাবে যদি তোমরা তোমাদের নোট বানিয়ে হাইলাইট করে পড়ো তোমাদেরই মনে রাখতে সুবিধা হবে, রিভিশন করতে সুবিধা হবে। আমাদের আজকের কিন্তু ভিডিওটির মেইন যে উদ্দেশ্যও কিন্তু এই যে শুধু নোট দিয়ে তোমাদের হেল্প করা না, মানে প্রিপারেশনটা কীভাবে করতে হয় সেই প্রসেসটাকে তোমাদের সামনে তুলে ধরা। ঠিক আছে, সেকশন 10 যেটা তোমরা দেখলে, এখান থেকে আমরা কিন্তু এসেনশিয়ালস অফ আ ভ্যালিড কন্ট্রাক্ট বের করতে পারলাম। এসেনশিয়ালস অফ ভ্যালিড কন্ট্রাক্ট এই সেকশন 10 অনুযায়ী কী কী বের হলো দেখো। বের হলো যে এগ্রিমেন্ট দরকার আছে, ঠিক আছে, এই এগ্রিমেন্ট দরকার আছে, এগ্রিমেন্টের পর ফ্রি কনসেন্ট দরকার আছে, নাম্বার 3 কম্পিটেন্সি অফ দ্য পার্টিস দরকার আছে, নাম্বার 4 লফুল কনসিডারেশন দরকার আছে, নাম্বার 5 লিগ্যাল অবজেক্ট দরকার আছে, আর নাম্বার 6 নট এক্সপ্রেসলি ডিক্লেয়ার টু বি ভয়েড। তাহলে এই সেকশন 10 থেকে আমরা এসেনশিয়ালস অফ ভ্যালিড কন্ট্রাক্ট পেলাম। ঠিক আছে, 6টি পয়েন্ট পেলাম: এগ্রিমেন্ট, ফ্রি কনসেন্ট, কম্পিটেন্সি অফ দ্য পার্টিস, লফুল কনসিডারেশন, লিগ্যাল অবজেক্ট, নট এক্সপ্রেসলি ডিক্লেয়ার টু বি ভয়েড। আরেকটা জিনিস বন্ধুরা এখানে আমি বলতে চাই যে তোমরা তো এগুলো অবশ্যই বই থেকে পড়ে নিতেই পারো, কিন্তু কী হয় যে একজনের ভয়েস শুনলে না তোমাদের মনে রাখতে অনেকটা সুবিধা হয়। এই যে আমার কথাগুলো তোমরা শুনবে, তোমরা এই নোট দেখে পড়তে হবে আমি একবারও বলছি না, তোমরা যখন আমার ভয়েসটা শুনে রিলেট করবে তোমরা কি কি পড়েছো, বা তোমরা যখন পড়বে, ধরো পড়ো নি এই চ্যাপ্টারটি পড়বে, তখন তোমাদের কিছু কিন্তু অনেক বেশি ক্রিস্টাল ক্লিয়ার মনে হবে সব কিছু। আচ্ছা, এইখান থেকে কিন্তু আমরা আরেকটা জিনিস সেকশন 10 যদিও ইনক্লুডেড নেই, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সেকশন 10 আমরা 6টা পয়েন্ট পেলাম এসেনশিয়ালস অফ ভ্যালিড কন্ট্রাক্ট, কিন্তু এছাড়াও কিন্তু আরও কিছু এসেনশিয়াল এলিমেন্টস আছে। কি কি আছে আমরা এখান থেকে নিজেরাও আইডেন্টিফাই করতে পারি। কি কি? ধরো 2 পার্টিস, দুটো পার্টি কিন্তু অবশ্যই দরকার। ঠিক আছে, নাম্বার 2 ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনশিপ, নাম্বার 3 ফুলফিলমেন্ট অফ লিগ্যাল ফর্মালিটিস, নাম্বার 4 সার্টেনটি অফ মিনিং, আর নাম্বার 5 পসিবিলিটি অফ পারফরমেন্স। এইগুলোও কিন্তু
আমাদের একসাথে এগুলোও দরকার আছে। চলো পয়েন্ট নাম্বার 1 কভার করলাম। নাম্বার 2 কি বলছে দেখো, কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট, আ কন্ট্রাক্ট বাই আ মাইনর ইজ ভয়েড। তার মানে মাইনররা কিন্তু কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট না, ঠিক আছে, এটা ভয়েড মাইনর। কিন্তু বাট আ মাইনর ক্যান বি আ বেনিফিশিয়ারি অর ক্যান টেক বেনিফিট আউট অফ আ কন্ট্রাক্ট, ঠিক আছে, এই পয়েন্টটা কিন্তু ভালোভাবে মনে রেখো। বাট আ মাইনর ক্যান বি আ বেনিফিশিয়ারি অর ক্যান টেক বেনিফিট আউট অফ আ কন্ট্রাক্ট, কিন্তু আ কন্ট্রাক্ট বাই আ মাইনর ইজ ভয়েড। এই যে টার্মসগুলো ভয়েড, ভয়েডেবল, এর সামনে যে আরও অনেক টার্মস দেখবে, খুব মানে রিলেট করে এমফ্যাসিস দিয়ে পড়ো বা আমার ভিডিওটি শোনো, যাতে তোমাদের পড়ার সময় ইজিলি চ্যাপ্টারটি কভার হয়ে যায়, ঠিক আছে। চলো দেখি বাইল্যাটারাল। নাম্বার 3 কি বলছে, বাইল্যাটারাল কন্ট্রাক্টস আর সিমিলার টু এক্সিকিউটরি কন্ট্রাক্টস, ঠিক আছে, এই পয়েন্টগুলি মনে রেখো। নেক্সট কি বলছে, নাম্বার 4 কি বলছে, আ প্রপোজাল ওয়েন অ্যাকসেপ্টেড বিকামস আ প্রমিস। এটা কিন্তু ইম্পর্টেন্ট এই পয়েন্টটি, ঠিক আছে। আ প্রপোজাল ওয়েন অ্যাকসেপ্টেড বিকামস আ প্রমিস আর অ্যান অফার ওয়েন অ্যাকসেপ্টেড বিকামস আ কন্ট্রাক্ট। খুব ভালোভাবে এই লাইন দুটো মনে রেখো। আ প্রপোজাল ওয়েন অ্যাকসেপ্টেড বিকামস আ প্রমিস অ্যান্ড অফার ওয়েন অ্যাকসেপ্টেড বিকামস আ কন্ট্রাক্ট। আমি তোমাদের এখানে 3-4 পাতা খুব নোটই নিয়ে এসেছি। তোমরা যদি মনে করো তোমাদের এটা পুরোপুরি তোমাদের উপর, যে আমার এই নোটের প্রেজেন্টেশনটা তোমাদের ভালো লাগছে, ভিডিও পজ করে করে নোট ডাউনও করে নিতে পারো, ঠিক আছে। আর একটি জিনিস আমি তোমাদের আগে বললাম যে আমি মাঝে মধ্যে চেষ্টা করব তোমাদের অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস মেইনসের জন্য কিছু টপিক, এরকম কিছু সেশনস নিয়ে আসার জন্য, ঠিক আছে। আর যারা যারা ইকোনমিক্স নিয়েছো তারা কতজন আছো একটু কমেন্ট করো, যদি অনেকজন মনে হয় আমার, তাহলে আমি আর তোমাদের ইন্ডিয়ান ইকোনমি, ন্যাশনাল ইনকাম, এটা যদিও সব জায়গায় পাওয়া যায়, তাও আমার হ্যান্ড রিটেন একটি নোট আছে 3-4 পাতার, তোমাদের হয়তো সুবিধা হতে পারে। যদি মনে করো ইকোনমিক্স কেউ নিয়েছো, তোমাদের দরকার আছে ন্যাশনাল ইনকামের ওপর আমার হ্যান্ড রিটেন নোটসের উপর একটা ভিডিও, তাহলে আমাকে নিচে কমেন্ট সেকশনে জানিও, হ্যাঁ। আর আরেকটা জিনিস যেটা এখানেই আমি বলে দিতে চাই, যে যারা এখনও তোমরা আমার অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস মেইনসের স্ট্র্যাটেজিটা দেখোনি, তারা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু মেইনসের স্ট্র্যাটেজিটাও দেখে নিতে পারো, তোমাদের হেল্পফুল হবে। চলো নাম্বার 5 দেখি। আ কন্ট্রাক্ট ক্যান নট অ্যারাইজ ইন দ্য অ্যাবসেন্স অফ আ ফ্রি কনসেন্ট। তাহলে ফ্রি কনসেন্ট না থাকলে কিন্তু কন্ট্রাক্ট অ্যারাইজ করবে না। ডেফিনেশন অফ ফ্রি কনসেন্ট দেওয়া আছে আন্ডার সেকশন 13। আর টার্মস, আর যত আমি তোমাদের সিলেবাসটা দেখেছি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের মেইনসের এই বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্কের, আমি যা আজকে এই সেশনে ইনক্লুড করছি, আগেও বললাম এখনও বলছি, সবগুলো পয়েন্টই কিন্তু তোমাদের সিলেবাসের আউটলাইনে আছে, ঠিক আছে। তাই জন্য ভালো করে মন দিয়ে দেখো, তোমাদের ভীষণ হেল্প হবে আমার বিশ্বাস। চলো দেখো, এই যে টার্মস রিলেটেড টু কনসেন্ট, কনসেন্টের সাথে কী কী টার্মস রিলেটেড আছে, কোয়ারশন, আনডিউ ইনফ্লুয়েন্স, ফ্রড, মিসরিপ্রেজেন্টেশন আর মিস্টেক। এই পয়েন্টগুলো তোমরা একটু ইলাবোরেটলি পরে দেখো, কিন্তু আমি শর্টে তোমাদের বোঝার খাতিরে দিয়েছি। দেখো সেকশন 15, যারা যারা পারবে সেকশনগুলো কিন্তু যদি ইনক্লুড করতে পারো অ্যান্সার রাইটিংয়ের সময়, তাহলে কিন্তু অবশ্যই তাদের প্লাস পয়েন্ট থাকবে, তাদের অ্যাডেড অ্যাডভান্টেজ থাকবে, ঠিক আছে। কোয়ারশন কি বলছে দেখো, কোয়ারশন মানে ফিজিক্যাল থ্রেট, ডাইরেক্ট ফিজিক্যাল থ্রেট দেওয়া, সেটা হচ্ছে কোয়ারশন, ঠিক আছে। নাম্বার সেকশন 16 কি বলে, আনডিউ ইনফ্লুয়েন্স। আনডিউ ইনফ্লুয়েন্স মানে মরাল প্রেশার খাটানো, মরাল প্রেশার মানে তোমাকে মরালি মানে বাধ্য করছে, ইমোশনালি বাধ্য করছে এই কন্ট্রাক্টে ঢোকার জন্য, ঠিক আছে। সেকশন 17 হচ্ছে ফ্রড। ফ্রড কি তোমরা জানো সকলেই, টু ডিসিভ দ্য আদার পার্টি বাই হাইডিং দ্য ট্রুথ। দ্য পার্সন মেকিং দ্য সাজেশন বিলিভস দ্যাট দ্য স্টেটমেন্ট ইজ আনট্রু, ঠিক আছে। যে সাজেশন দিচ্ছে সে নিজেই জানে যে আমি মিথ্যে কথা বলছি, ঠিক আছে। তাহলে টু ডিসিভ দ্য আদার পার্টি বাই হাইডিং দ্য ট্রুথ, প্রত্যেকটা টার্মিনোলজি কিন্তু ভালো করে খেয়াল করবে, ভীষণ ইম্পর্টেন্ট টার্মিনোলজিসগুলো। সেকশন 18 বলছে মিসরিপ্রেজেন্টেশন। মিসরিপ্রেজেন্টেশনে কি আছে, দেয়ার ইজ নো সাচ ইন্টেনশন টু ডিসিভ দ্য আদার পার্টি। এখানে কিন্তু দেখো ফ্রডের সাথে যে ডিফারেন্সটা, ফ্রডে কিন্তু ইন্টেনশন টু ডিসিভ আছে, এখানে নো সাচ ইন্টেনশন, মানে এখানে কিন্তু ইনোসেন্ট সে, ঠিক আছে। দ্য পার্সন মেকিং দ্য স্টেটমেন্ট বিলিভস ইট টু বি ট্রু অলদো ইট ইজ নট ট্রু। যে স্টেটমেন্টটা দিচ্ছে সে ভাবছে এটা সত্যি, আমি যা বলছি আমি সত্যি বলছি, কিন্তু আসলে ওটা সত্যি না, সেটা ও নিজেই জানে না। এই মিসরিপ্রেজেন্টেশনটা তার মানে ইনোসেন্সের উপর দাঁড়িয়েছে, মানে ফ্রডের ঠিক অপোজিট কিন্তু এটা, হ্যাঁ। তারপর দেখো মিস্টেক, সেকশন 20 বলছে মিস্টেক, when both the parties to an agreement are under a mistake to a matter of fact essential to the agreement, there such an agreement is altogether void, ঠিক আছে।
ইউনিল্যাটারাল মিস্টেক কি, দ্যাট ইজ টু সে মিস্টেক অফ ওয়ান পার্টি ডাজ নট রেন্ডার দ্য এগ্রিমেন্ট ভয়েড। তাহলে যখন একজনের এটা সেকশন 22, একজন যদি মিস্টেক করে দুটো পার্টির মধ্যে তাহলে কিন্তু ওটা ভয়েড না, খুব ভালোভাবে খেয়াল করো। হ্যাঁ, তাহলে ওটা ভয়েড না, ওটাকে ইউনিল্যাটারাল মিস্টেক বলে। কিন্তু যদি বোথ দ্য পার্টিজ, এখানে দেখো বোথ দ্য পার্টিজ যদি মিস্টেক করে টু আ ম্যাটার অফ ফ্যাক্ট এসেনশিয়াল টু দ্য এগ্রিমেন্টের জন্য যা যা দরকার যা যা দরকার সেইগুলোর মধ্যে যদি বোথ দ্য পার্টিজ, দুটো পার্টি যদি ভুল করে তাহলে কিন্তু সেটাকে মিস্টেক বলে, আর সেটা অল টুগেদার ভয়েড। ঠিক আছে, পয়েন্ট নাম্বার 6 কি বলছে দেখো। পয়েন্ট নাম্বার 6 কি বলছে, অ্যান এগ্রিমেন্ট বাই ওয়ে অফ আ ওয়েজার ইজ ভয়েড। ওয়েজার কি, ওয়েজার তোমরা জানো আশা করছি। ওয়েজার হচ্ছে ধরো মানে পাতি বাংলা কথায় বা ইংলিশেও বলে বেট, যেটা নর্মালি বেট বলে। হ্যাঁ, বাজি ধরা, এটা কিন্তু ভয়েড। ঠিক আছে, অ্যান এগ্রিমেন্ট বাই ওয়ে অফ আ ওয়েজার ইজ ভয়েড। ইট ইজ অ্যান এগ্রিমেন্ট ইনভলভিং payment of a sum of money upon the determination of an uncertain event, wager and collateral transactions। কি বলছে, though a wagering contract is void, transaction incidental to wagering transactions are not void। ঠিক আছে, এক্সাম্পল দেখো, মানে ধরো আমি আর তুমি একটা বাজি খেলেছি, হ্যাঁ, আর আমার থেকে একজন টাকা পায় যেটা মানে লিগাল। তো আমাদের যে আমার আর তোমার যে বাজি, ধরো আমি বাজি খেলে তোমার থেকে টাকা জিতলাম, এটা কিন্তু ভয়েড, মানে এটা কিন্তু এগ্রিমেন্ট না। কিন্তু আমি এই জেতা টাকা দিয়ে আমার ধরো আরেকটা পার্টির সাথে যে এগ্রিমেন্ট আছে সেই টাকাটা কিন্তু আমি তাকে দিতে পারি। ঠিক আছে, এখানে দেখো তাহলে বুঝতে পারবে, দো আর ওয়েজারিং কন্ট্রাক্ট ইজ ভয়েড, ট্রানজাকশন ইনসিডেন্টাল টু দ্য ওয়েজারিং ট্রানজাকশনস আর নট ভয়েড। মানে a principal can recover from his agent the prize money received by him on account of an wagering transaction। আমাদের যেটা ভয়েড এগ্রিমেন্ট থেকে আমি যেই টাকাটা জিতেছি সেটা কিন্তু আমি একটা ভ্যালিড এগ্রিমেন্ট অন্য কারোর সাথে করে রেখেছি, সেই জেতা টাকাটা আমি তাকে দিতেই পারি। আশা করছি বুঝতে পারছো, ইজি ব্যাপারটা। চলো নাম্বার 7 দেখি। নাম্বার 7 হচ্ছে, ইফ দ্য পার্টিস টু আ কন্ট্রাক্ট এগ্রি টু সাবস্টিটিউট আ নিউ কন্ট্রাক্ট ফর ইট অর টু রিসেন্ড অর অল্টার ইট, দ্য অরিজিনাল কন্ট্রাক্ট নিড নট বি পারফর্মড। এটা সেকশন 62। হ্যাঁ, বুঝে গেছো, এটা বিশেষ বলার কিছু নেই। ইফ দ্য পার্টিস টু আ কন্ট্রাক্ট এগ্রি টু সাবস্টিটিউট আর নিউ কন্ট্রাক্ট ফর ইট অর টু রেসিন্ড অর অল্টার ইট, দ্য অরিজিনাল কন্ট্রাক্ট নিড নট বি পারফর্মড। ঠিক আছে, নাম্বার 8, আ কন্ট্রাক্ট মে বি ডিসচার্জড বাই পারফরমেন্স, বাই এগ্রিমেন্ট অর কনসেন্ট, বাই ইম্পসিবিলিটি, বাই ল্যাপস অফ টাইম, বাই অপারেশন অফ ল, বাই ব্রিচ অফ কন্ট্রাক্ট। তাহলে কন্ট্রাক্টটা ডিসচার্জ কোন কোন কেসে হতে পারে এই পয়েন্টগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো। হ্যাঁ, নাম্বার 9 কি বলছে, contingent contract section 31 এর আন্ডারে। হ্যাঁ, a contract to do or not to do something if some event collateral to such contract does or does not happen। contract of insurance are of this class, মানে মেডিক্লেম। ধরো কথার কথা, আমি একটা মেডিক্লেম করেছি, আমি বছরের পর বছর টাকা দিয়েছি, কিন্তু আমি কখন এই কন্ট্রাক্টটা, মানে এটা একটা কন্টিনজেন্ট কন্ট্রাক্ট হয়ে গেল না, মানে আমি অসুস্থ হব তারপরেই কিন্তু আমি টাকাটা ক্লেম করতে পারবো, না হলে কিন্তু টাকাটা ক্লেম করতে পারবো না। ঠিক আছে, দেখো ইন্স্যুরেন্স, কন্ট্রাক্টস অফ ইন্স্যুরেন্স আর অফ দিস ক্লাস। এরপর যখন আমি তোমাদের ইনডেমনিটি, গ্যারান্টি বলবো, এইগুলোও কিন্তু এই কন্টিনজেন্ট কন্ট্রাক্টের মধ্যে আসে। ঠিক আছে, তাহলে সেকশন 31 কি বলছে, আ কন্ট্রাক্ট টু ডু or not to do something if some event collateral to such contract does or does not happen। Example, a contract to pay A contracts to pay B rupees 1 lakh if B's house is destroyed by fire. This is a contingent contract। এখানে দেখো যে এই যে শব্দটা ইভেন্ট কোল্যাটারাল, এটার মানে কি, কোল্যাটারাল ইভেন্টটা কি? কোল্যাটারাল ইভেন্টটা আমি বলছি, তোমরা যদি আস্তে আস্তে বলছি তোমরা নোট ডাউন করলে করে নিতে পারো। কোল্যাটারাল ইভেন্ট হচ্ছে an event which is neither a performance directly promised as part of the contract nor the whole of the consideration for a promise। আরেকবার বলছি, কোল্যাটারাল ইভেন্টটা কি জিনিস, an event which is neither a performance directly promised as part of the contract nor the whole of the consideration for a promise। Example দিচ্ছি, A contracts to pay B rupees 5 lakhs if B's house gets burned। Here the burning of B's house is neither a performance promised as part of the contract nor it is the consideration obtained from B। The liability of A arises only on the happening of the collateral event। Number 10 দেখি, কোয়াসি কন্ট্রাক্টটা কি? কোয়াসি কন্ট্রাক্ট এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। In certain circumstances the law
presumes the existence of contract even though no agreement was made between parties. Such cases are known as quasi-contracts. Quasi-contracts are based on principles of equity, justice and good conscience. দেখো আমরা আরো লাইনগুলো পড়লে তোমরা কোয়াসি কন্ট্রাক্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। A quasi contract rests upon the maxim no man must grow rich out of another person's loss. Example, P supplies milk to his customer R who receives and consumes it. R is bound to pay the price. R's acceptance of the milk constitutes an implied promise to pay. These relations are called quasi-contractual obligations. In India, it is also called as certain relation resembling those created by contracts. তাহলে এই এক্সাম্পলটা দেখে আশা করি তোমরা বুঝে গেছো যে কোয়াসি কন্ট্রাক্ট কি আর এটার ম্যাক্সিমটা কি। কোয়াসি কন্ট্রাক্ট রেস্ট আপন দ্য ম্যাক্সিম নো ম্যান মাস্ট গ্রো রিচ আউট অফ অ্যানাদার পারসনস লস। তাহলে কোয়াসি কন্ট্রাক্টস আর বেসড অন দ্য প্রিন্সিপালস অফ ইকুইটি, জাস্টিস আর গুড কনসাইন্স। এই এক্সাম্পলটা ধরো গুড কনসাইন্সের উপর, মানে আমি একজন থেকে মিল্ক নেই প্রত্যেক দিন, সে তার সাথে কিন্তু আমার কোনো রিটেন কন্ট্রাক্ট নেই, কিন্তু আমি মাসের শেষে তাকে বাধ্য, আমার গুড কনসাইন্স আমাকে বাধ্য করে যাতে আমি তাকে তার প্রাপ্ত টাকাটা দিয়ে দিই। ঠিক আছে, এটাই কোয়াসি কন্ট্রাক্ট। আশা করছি তোমরা বুঝতে পারছো। নেক্সট চলো দেখে নিই হচ্ছে ওয়েগারিং এগ্রিমেন্ট আর কন্টিনজেন্ট কন্ট্রাক্টের মধ্যে ডিফারেন্সটা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি রিড করে দিচ্ছি, এটা তোমরা ইজিলি বুঝতে পারবে। আমি ওয়েগারিং এগ্রিমেন্ট কী জিনিস, কন্টিনজেন্ট কন্ট্রাক্ট কী জিনিস, দুটোই আগে ডিসকাস করলাম। নাম্বার ওয়ান কি বলছে, ইট ইজ আ প্রমিস টু গিভ মানি অর মানিজ ওয়ার্থ আপন দ্য ডিটারমিনেশন অর অ্যাসার্টেনমেন্ট অফ অ্যান আনসার্টেন ইভেন্ট। আর এদিকে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট কি বলছে, ইট ইজ আ কন্ট্রাক্ট টু ডু or not to do something if some event collateral to such contract does or does not happen. Number two, an uncertain event is the sole determining factor. আর এখানে হচ্ছে আনসার্টেন ইভেন্টটাই সোল ডিটারমাইনিং ফ্যাক্টর। দ্য ইভেন্ট ইজ অনলি কোলাটারাল, এটা শুধুমাত্র কোলাটারাল একটা ইভেন্ট। ইট ইজ এসেন্সিয়ালি অফ আ কন্টিনজেন্ট নেচার, মে নট বি অফ আ ওয়েগারিং নেচার। আ ওয়েগারিং এগ্রিমেন্ট ইজ ভয়েড, ঠিক আছে, আ কন্টিনজেন্ট কন্ট্রাক্ট ইজ ভ্যালিড। ঠিক আছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি, কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি কি বলছে, সেকশন 124 আন্ডারে কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি আসে, খুবই ইজি জিনিস। ইট ইজ আ কন্ট্রাক্ট বাই হুইচ ওয়ান পার্টি প্রমিসেস টু সেভ দ্য আদার ফ্রম লস কজ টু হিম বাই দ্য কন্ডাক্ট অফ দ্য প্রমিসার অর বাই দ্য কন্ডাক্ট অফ এনি আদার পার্সন। The person who promises is called the indemnifier and the person to whom the promise is made is called the indemnified or indemnity holder. আমি আর তুমি একটি এগ্রিমেন্ট সাইন করলাম, ঠিক আছে, একটা কন্ট্রাক্ট সাইন করলাম। তো সেখানে আমি তোমাকে বললাম যে চলো আমরা এই বিজনেসটা করি, তো যদি লস হয় আমি তোমাকে তোমার লসটা মেক আপ করে দেবো, ঠিক আছে। তাহলে আমি যে প্রমিসটা করছি, আমি তো তোমাকে প্রমিস করলাম আমি হচ্ছে ইন্ডেমনিফায়ার, আর তুমি যাকে আমি প্রমিসটা করলাম তুমি হচ্ছে ইন্ডেমনিফাইড অর ইন্ডেমনিটি হোল্ডার, ঠিক আছে। ইট ইজ আ কন্ট্রাক্ট বাই হুইচ ওয়ান পার্টি প্রমিসেস টু সেভ দ্য আদার ফ্রম লস কজ টু হিম বাই দ্য কন্ডাক্ট অফ দ্য প্রমিসার, মানে আমার জন্যই হোক কিংবা তোমার নিজের জন্যই হোক, যদি কন্ট্রাক্টের মধ্যে কোনো লস হয় তাহলে আমি তোমার লসটাকে মেক আপ করে দেবো, ঠিক আছে। এই প্রমিসটাই যে করছি এই কন্ট্রাক্টের মধ্যে, সেটাই কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি। নাম্বার 13 দেখি কন্ট্রাক্ট অফ গ্যারান্টি। কন্ট্রাক্ট অফ গ্যারান্টিতে 3টে পার্টি ইনভলভ হয় একই জিনিস, ঠিক আছে। এখানে একজন গ্যারান্টি দিচ্ছে, একজন গ্যারান্টি, ধরো এই একই এক্সাম্পলটা নিয়ে আমার আর তোমার, আর সাথে আরেকজন গ্যারান্টার রাখছি, ঠিক আছে। গ্যারান্টারের সামনে তুমি আমাকে 1 লাখ টাকা দিলে, তো ও যে গ্যারান্টার তাকে বলে সিওরিটি, ঠিক আছে। এইবার আমি তোমাকে টাকাটা ফেরত দিতে পারলাম না, তুমি হচ্ছে ক্রেডিটার এই কেসে, আর আমি হচ্ছে প্রিন্সিপাল ডেটার এই কেসে, ঠিক আছে। মানে আমি তোমার থেকে টাকা নিয়েছি, তুমি ক্রেডিটার, তুমি আমাকে টাকা দিয়েছো একজনের সামনে, একজন গ্যারান্টারের সামনে, সে হচ্ছে সিওরিটি, ঠিক আছে। এইবার আমি তোমাকে টাকা ফেরত দিতে পারলাম না, এইবার সিওরিটি হচ্ছে তোমাকে টাকাটা ফেরত দেবে, ঠিক আছে। এইটাই হচ্ছে সিওরিটির কাজ। কিন্তু এখানে একটা প্রভিশন আছে যে দ্য সিওরিটি ক্যান সিউ দ্য প্রিন্সিপাল ডেটার, ঠিক আছে। আমি তো প্রিন্সিপাল ডেটার, আমি তোমার থেকে টাকা নিয়েছিলাম, আমি তোমাকে ফিরিয়ে দিতে পারছি না। দ্য সিওরিটি ক্যান সিউ দ্য প্রিন্সিপাল ডেটার ইন হিজ ওন নেম আফটার পেইং দ্য ক্রেডিটার। তোমাকে যখন সিওরিটি টাকা ফেরত দিয়ে দিবে, তারপর কিন্তু ও আমাকে সিউ করতে পারে। সিউ মানে ইনস্টিটিউট লিগাল প্রসিডিংস, আমার এগেনস্টেও লিগাল প্রসিডিংস শুরু করতে পারে, ঠিক আছে। নাম্বার 14 বেইলমেন্ট, এটা সেকশন 148 এর আন্ডারে। বেইলমেন্টের পয়েন্টগুলো দেখে নিই, ইজি মনে রাখতে পারবে।
There must be delivery of goods. Such delivery may be actual or constructive. The delivery must be made for some specific purpose. The delivery must be made on the condition that the goods shall be returned in specific when the purpose is over or disposed of according to the direction of the bailer. Only possession but not the ownership of the goods is transferred. এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এক্সাম্পলটা দেখলেই পুরোটা পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে। ডেলিভারি অফ রেডিও ফর রিপেয়ার, তাহলে আমি একজনকে রিপেয়ার করতে দিয়েছি আমার রেডিওটা, তাহলে কি আমার ওনারশিপ কিন্তু ট্রান্সফার হলো না, শুধু পজিশনটাই ট্রান্সফার হলো। ঠিক আছে, এখানে একটা ডেলিভারি হলো। ঠিক আছে, ডেলিভারিটা একটা স্পেসিফিক পারপাসের জন্য হলো, পারপাসটা কি রিপেয়ার। আর দ্য ডেলিভারি মাস্ট বি মেড অন কন্ডিশন দ্যাট দ্য গুডস শ্যাল বি রিটার্ন ইন স্পেসিফিক, এখানে গুডটা তার মানে রিটার্ন কখন হবে, রিপেয়ার হয়ে গেলে আমাকে রিটার্ন করে দেবে। আর চারটে পয়েন্টই ক্লিয়ার হয়ে গেল আশা করি, যে পজিশন অনলি পজিশন বাট নট দ্য ওনারশিপ অফ দ্য গুডস ইজ ট্রান্সফার্ড। একটা এক্সাম্পল দিয়ে কিন্তু এই চারটে পয়েন্ট ক্লিয়ার হয়ে গেল, বেলমেন্ট তোমাদের কভার হয়ে গেল। ঠিক আছে, এবার দেখে নিই প্লেজ। প্লেজ কি বলছে? প্লেজ ইজ আ বেলমেন্ট অফ গুডস অ্যাজ সিকিউরিটি ফর পেমেন্ট অফ আ ডেট অর পারফরমেন্স অফ আ প্রমিস। ঠিক আছে, the bailer is called the pawner and the bailee is called the pawnee. In case of pawn, there is no transfer of property in goods, only possession of the goods is transferred, hence it is different from mortgage. ঠিক আছে, এখানে পনার আর পনির কেস আসলো। এটা হচ্ছে ইজ আ বেলমেন্ট অফ গুডস অ্যাজ সিকিউরিটি ফর পেমেন্ট অফ আ ডেট অর পারফরমেন্স অফ আ প্রমিস। ঠিক আছে, মর্টগেজে কি হয়, আমরা আমাদের জিনিস মর্টগেজ যখন দিই তখন কিন্তু ওনারশিপটা ট্রান্সফার হয়ে যায়। এখানে পজিশনটাই, প্লেজের ক্ষেত্রে পজিশনটাই ট্রান্সফার হচ্ছে। হ্যাঁ, অনলি পজিশন অফ দ্য গুডস ইজ ট্রান্সফার্ড। ট্রান্সফার অফ প্রপার্টি ইন দ্য গুডস, দের ইজ নো ট্রান্সফার অফ প্রপার্টি ইন দ্য গুডস। ঠিক আছে, মর্টগেজের ক্ষেত্রে যেটা হয়, ধরো আমি এক জায়গায় আমার সোনাদানা মর্টগেজ রেখে কিছু টাকা লোন নিলাম, তাহলে কিন্তু মর্টগেজের ক্ষেত্রে এটা আমার যে ট্রান্সফার অফ প্রপার্টি হয়ে গেল। ঠিক আছে, কিন্তু প্লেজের ক্ষেত্রে কিন্তু ট্রান্সফার অফ প্রপার্টি হলো না, অনলি পজিশন অফ দ্য গুডস ইজ ট্রান্সফার্ড। ঠিক আছে, তাহলে প্লেজ আর মর্টগেজ কি কোন জায়গাটা ডিফারেন্ট তোমরা বুঝলে তো? চলো এখানে এবার আমি নেক্সট খালি কয়েকটা ওয়ান লাইনার পয়েন্ট বলবো যাতে তোমাদের চ্যাপ্টারটার পড়ার সময় সুবিধা হয়। নাম্বার 16, when the consent of party is not free, the contract is voidable. Number 17, when the consent of a party is obtained by fraud, the contract is voidable. An agreement the object or consideration of which is unlawful is void. এটা কিন্তু contingent না, is void. ঠিক আছে, তারপর দেখো নাম্বার 19 কি বলছে, a contract dependent on the happening and non-happening of future uncertain event is a void contract. এই পয়েন্টগুলো আমি খালি রিড করে দিচ্ছি যাতে তোমাদের পরে এগুলো আমরা ডিসকাসও করলাম আর ইজি একবার করে পড়লেই তোমরা বুঝে যাবে। An agreement made with the free consent to which the consideration is lawful but inadequate is valid. এই পয়েন্টগুলো তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো, জাস্ট একবার দেখে নাও। Under section 68, only minor's property is liable for necessary supply to him. Consideration, doing or not doing of something which the promisor does not promisor desires to be done or not done. আর void agreements, এখানে জাস্ট void agreements কি দেখো, incompetent parties, mutual mistake, the consideration or object of which is unlawful including unlawful in part, without consideration, restraint of marriage, trade, legal proceedings which is uncertain, way of wager, impossible events or acts, illegal things, এগুলো void agreements। ঠিক আছে বন্ধুরা, আশা করছি তোমাদের আজকের সেশনটি হেল্পফুল হবে। তোমরা আমি যেরকম বলেছি যে তোমাদের ইকোনমিক্সের, ইন্ডিয়ান ইকোনমির উপর কিছু নোটস দরকার কিনা জানিও। আমি চেষ্টা করছি যে তোমাদের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস যারা মেইনস দিচ্ছ, তোমাদের আমি তো ওইভাবে নোটস দিচ্ছি না, জাস্ট হেল্প যাতে হয় প্রিপারেশন প্রসেসটার জন্য, সেই জন্যই সেশনটা করলাম। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই জানিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে যারা এখনও করোনি। থ্যাংকস ফর ওয়াচিং।